আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জেএম এডুকেয়ারের পক্ষ থেকে আজকের এই রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব তোমাদের রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, এই পদার্থের গঠনে প্রথমত খেয়াল করে দেখো যে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, তারপরে পদার্থের অণু, পরমাণু এবং অণু, এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এগুলো আসলে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, তারপরে পরমাণু এবং অণু, এগুলো, তারপরে মৌলের প্রতীক, যৌগের সংকেত ইত্যাদি, এগুলো কিন্তু মোটামুটি ক্লাস 7 এবং 8ও কিন্তু একটু একটু করে আলোচনা ছিল। তো সেজন্য আমরা এত বিস্তারিত এগুলোতে এখন কথা বলবো না। তো আমরা মেইন যে বিষয়টা ফোকাস করব সেটা হলো পরমাণুর সাংগঠনিক কণা অর্থাৎ মৌলিক কণা নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসে আমি পরমাণুর সাংগঠনিক কণা অর্থাৎ মৌলিক কণা নিয়ে আলোচনা করব। তো এখন তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনাটা শুরু করি। তো ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো পরমাণুর গঠন। এবং এই পরমাণুর গঠন আলোচনা করতে গিয়ে দেখো আমাদের এখানে একটা পরমাণুর চিত্র দেখা যাচ্ছে। তো এই চিত্র থেকে আমরা বেশ কিছু প্রশ্ন আলোচনা করব। খেয়াল করে দেখো যে পরমাণু আসলে কাকে বলে। তো পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। তো পরমাণু হলো একটা আণুবীক্ষণিক, এটা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব না। পরমাণু এবং পরমাণুর ভেতরের গঠন দেখতে হলে আমাদেরকে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে দেখতে হবে। তো পরমাণুতে কি কি থাকে খেয়াল করে দেখো। পরমাণুর একদম মাঝখানটাতে রয়েছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসটা কি ভালো করে খেয়াল করে দেখো যে নিউক্লিয়াস হলো আসলে মূলত পরমাণুর কেন্দ্র। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে সর্বপ্রথম এই নিউক্লিয়াস আবিষ্কার করেন। তো এই নিউক্লিয়াস হলো পরমাণুর প্রায় সকল ভর বহন করে। নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, অর্থাৎ একটা পরমাণুর বলতে গেলে সকল ভর এই নিউক্লিয়াসের মধ্যেই থাকে। তারপরে নিউক্লিয়াসের মোটামুটি যে ব্যাস, এই ব্যাসটা হলো 10⁻³ সেন্টিমিটার। বলা চলে যে একটা পরমাণু আয়তনে যত বড় তার তুলনায় এই নিউক্লিয়াসটা প্রায় 1 লক্ষ ভাগ ছোট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা আমাদের যে মূল যে আলোচনা অর্থাৎ পদার্থের যে সাংগঠনিক গঠন অর্থাৎ মৌলিক কণা, এই মৌলিক কণাগুলো নিয়ে আমাদের মূল আলোচনা। তো এই মূল আলোচনা যাওয়ার আগে আমরা যে কোনো একটা পরমাণুর গঠন অর্থাৎ চিত্রটা কী রকমের হবে সে বিষয়টি একটু ধারণা নিয়ে নিই। এখানে উদাহরণস্বরূপ লিথিয়াম পরমাণুর গঠন নিয়ে আমরা আলোচনা করব। এখানে খেয়াল করে দেখো লিথিয়াম পরমাণুর একটা ছবি দেখানো হলো। তো এটা হলো নিউক্লিয়াস। লিথিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 3, এই কারণে এখানে 3টি প্রোটন রয়েছে এবং লিথিয়াম পরমাণুতে 4টি রয়েছে নিউট্রন। আমরা জানি পরমাণু বৈদ্যুতিকভাবে আধান নিরপেক্ষ, কাজেই পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে তার সমান সংখ্যক ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে বিদ্যমান থাকবে। তো প্রথম শক্তি স্তরটিতে আসলে 2টি ইলেকট্রন থাকে, তাহলে এই 2টি ইলেকট্রন দেখানো হয়েছে, এবং তৃতীয় শক্তি স্তরে তাহলে আর 1টি ইলেকট্রন থাকবে। তো এ হলো লিথিয়াম পরমাণুর গঠন। তো এটা হলো আসলে লিথিয়াম পরমাণুর নিউক্লিয়াস। তারপরে এটা হলো ইলেকট্রন, এগুলো হলো ইলেকট্রন, এখানে 3টি ইলেকট্রন দেখানো হয়েছে। তারপরে এই যে প্লাস চিহ্নওয়ালা
ব্রাউন কালারের যে বলগুলো এগুলোকে প্রোটন ধরা হয়েছে এবং সাদা রঙের যে বলগুলো এগুলোকে ধরা হয়েছে নিউট্রন। আর বাইরে যে বৃত্তাকার যে অংশগুলো দেখা যাচ্ছে এটা শক্তি স্তর। তাহলে এই হলো মোটামুটি একটা পরমাণুর ছবি। তো এখন আমরা এই যে পরমাণু কি দিয়ে গঠিত হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখো যে মৌলিক কণা বা সাংগঠনিক কণা। তো এখানে আমাদের এই যে এখানে খেয়াল করো, এখানে একটা অ্যাটমের ছবি বা পরমাণুর ছবি দেখা যাচ্ছে। তো এই মাঝখান থেকে যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসটাকে জুম করে আমরা যদি একটু বড় করে দেখি তাহলে দেখা যাবে যে এটার মধ্যে প্রোটন এবং নিউট্রন রয়েছে। এই লাল বলগুলো হলো প্রোটন এবং সাদা বলগুলো হলো নিউট্রন। এগুলো বোঝানোর জন্য কালার করা হয়েছে। আসলে বেসিক্যালি এগুলোর বিভিন্নটার বিভিন্ন রকম দেখতে। আর যেহেতু বিভিন্ন শক্তি স্তর বা কক্ষপথগুলো রয়েছে, এই শক্তি স্তর বা কক্ষপথগুলোতে রয়েছে ইলেকট্রন। তাহলে এই সাংগঠনিক কণাগুলো কি সেগুলো নিয়ে আমাদের এবারের আলোচনা। তো মৌলিক কণা বা সাংগঠনিক কণা কাকে বলে খেয়াল করে দেখো, যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় তাদেরকেই মৌলিক কণিকা বা সাংগঠনিক কণিকা বলা হয়। এই মৌলিক কণিকাগুলো দুই ধরনের হতে পারে। এক, মৌলিক কণিকা দুই প্রকার হতে পারে। এক হলো অস্থায়ী মৌলিক কণিকা। এই অস্থায়ী মৌলিক কণিকা কোনগুলো? যে আসলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়াও পরমাণুতে আরও প্রায় 230 প্রকারের কণিকা দেখতে পাওয়া যায়। এগুলো মাঝে মধ্যে পাওয়া যায়, কদাচিৎ পাওয়া যায়, সব মৌলে পাওয়াও যায় না। তো এই কারণে এগুলো অস্থায়ী কণিকা। এই অস্থায়ী কণিকাগুলো হতে পারে মেসন, তারপরে অ্যান্টিনিউট্রিনো, নিউট্রিনো, তারপরে বোসন, পাই মেসন ইত্যাদি বিভিন্ন প্রকার কণা রয়েছে যেগুলো অস্থায়ী মৌলিক কণিকা। আর প্রায় সব মৌলেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটি কণিকা পাওয়া যায়। এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটি কণিকা সবগুলো মৌলিক কম বেশি পাওয়া যায়। তো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো হলো পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা বা স্থায়ী সাংগঠনিক কণিকা। তো এখন এই তিনটি কণিকা সম্পর্কে আমাদের আরও বিস্তারিত জানতে হবে। তো সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেমিস্ট্রি বইয়ে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন ইলেকট্রন সম্পর্কে আলোচনা করা হয়েছে, তারপরে প্রোটন সম্পর্কে আলোচনা করা হয়েছে যে 40 পৃষ্ঠায়, তারপরে নিউট্রন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং শেষ অবধি তিনটি মৌলিক কণিকার বৈশিষ্ট্যগুলো একটা ছক আকারে এখানে দেওয়া হয়েছে। সেগুলোই আমি একটু আলোকপাত করতে চাই। খেয়াল করো, তিনটি স্থায়ী মৌলিক কণিকার মধ্যে আমরা এখন ইলেকট্রন নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রন হলো পরমাণুর সবচাইতে ক্ষুদ্র কণিকা। তাহলে খেয়াল করে দেখো, এটি নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। ইলেকট্রনের অবস্থান নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে। এটি পরমাণুর ক্ষুদ্রতম কণিকা, অর্থাৎ ইলেকট্রন হলো পরমাণুর সবচাইতে ক্ষুদ্রতম কণিকা। আকারে এগুলো সবচাইতে ছোট। এর আসল ভর, একটা ইলেকট্রনের আসল ভর হলো 9.11 10⁻⁻28 গ্রাম। আর যদি আমরা কেজি করতে চাই তাহলে হবে 9.11 10⁻31 কেজি। তো একটা ইলেকট্রনের আপেক্ষিক ভর 1/1804, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা প্রোটনের ভর যত, একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের 1840টা ইলেকট্রনের ভরের সমান। এর অর্থ হলো এটা, অর্থাৎ একটা প্রোটন বা নিউট্রনের ভর যত বেশি সেই তুলনায় একটা ইলেকট্রনের ভর 1840 ভাগের 1 ভাগ। তো তার খুবই নগণ্য। এর আসল আধান -1.602
10⁻⁻19 কুলম্ব, যেহেতু ইলেকট্রন ঋণাত্মক ধর্মী কণিকা। এরপরে রয়েছে আপেক্ষিকভাবে, অর্থাৎ ব্যবহারিক ক্ষেত্রে এর আধানকে আমরা -1 ধরে কাজ চালিয়ে নেব। তারপরে কি বলা হয়েছে, একটি হাইড্রোজেন পরমাণু অপেক্ষা একটা ইলেকট্রন প্রায় 1840 গুণ হালকা। অন্য কথায়, একটা দাঁড়িপাল্লার মধ্যে যদি পাল্লার এক পাশে যদি একটা হাইড্রোজেন উঠানো যায় এবং অন্য পাশে তাহলে যদি 1840টি ইলেকট্রন উঠানো যায়, তাহলে এই ভর দুটো মোটামুটি সমান হবে। অর্থাৎ একটি প্রোটনের ভর ইকুয়াল টু হলো 1840টি ইলেকট্রনের ভর, সোজা কথায়। তো এরপরে বলা হয়েছে যে ইলেকট্রনকে আমরা ই মাইনাস বা শুধু ই দিয়ে প্রকাশ করতে পারবো। এই গেল আমাদের মোটামুটি ইলেকট্রন সম্পর্কে একটা বেসিক একটা ধারণা। তো এবার আমরা আলোচনা করব প্রোটন সম্পর্কে। ইলেকট্রনের পরে প্রোটন সম্পর্কে আমাদের আলোচনা চলবে। তো প্রোটনটা কি সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করতে চাই। খেয়াল করে দেখো, প্রোটন হলো পরমাণুর এমন একটা সাংগঠনিক কণিকা যেটা নিউক্লিয়াসে অবস্থান করে। তো প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। এর আসল ভর, একটা প্রোটনের আসল ভর 1.673 × 10⁻⁻24 গ্রাম। অর্থাৎ এটার ভর নিউটনের থেকে সামান্য একটু কম, কিন্তু ইলেকট্রন থেকে অনেক বেশি। এরপরে এর আপেক্ষিক ভরকে আমরা 1 ধরব। আপেক্ষিক ভর হলো 1। এর আসল আধান 1.602 × 10⁻⁻19 কুলম্ব। একটা ইলেকট্রনের আধান যত, একটা প্রোটনের আধানও ঠিক তত। ইলেকট্রনের আধানটাকে ঋণাত্মক ধরা হয়, কিন্তু প্রোটনের আধানটাকে ধনাত্মক ধরা হয়। তো এবার একটা এই ইলেকট্রনের প্রোটনের যে আপেক্ষিক আধান, এটাকে +1 ধরা হয়। তারপরে একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে একটা প্রোটন পাওয়া যায়। অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণুতে রয়েছে একটাই প্রোটন, একটাই ইলেকট্রন। সেই ইলেকট্রনটাকে যদি সরিয়ে নেওয়া যায়, তাহলে তো শুধু প্রোটনটাই পাওয়া যাবে। এই প্রোটনটাকে আমরা H+ অথবা P+ দিয়ে লিখতে পারব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছি নবম এবং দশম শ্রেণীর রসায়ন বই থেকে 3য় অধ্যায়, অর্থাৎ পরমাণুর গঠন। এই পরমাণুর গঠন, এক কথায় এখানে সাংগঠনিক যে কণিকা, অর্থাৎ মৌলিক কণিকা নিয়ে আমাদের আলোচনা চলছে। তো আলোচনা শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং JM এডুকেয়ারের সঙ্গে সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো এখন আমরা আলোচনা করব এই পরমাণুর যে আরও যে কণিকা রয়েছে, যেটা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে এবং সবচাইতে আকারে যেটা বড়, সেটা হলো নিউট্রন। তাহলে এখন আমরা নিউট্রন নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, নিউট্রন এমন একটা কণিকা যেটা প্রোটনের সঙ্গে নিউক্লিয়াসই অবস্থান করে, অর্থাৎ এটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। এটি পরমাণুর আধান নিরপেক্ষ কণিকা, অর্থাৎ প্রোটন যেমন ধনাত্মক, ইলেকট্রন যেমন ঋণাত্মক, সেই রকম এই নিউট্রনের ধনাত্মক বা ঋণাত্মক এটা কিছুই নেই। এটা হলো আধান নিরপেক্ষ কণিকা, অর্থাৎ এর আধান শূন্য, এর আধান হলো শূন্য। তাহলে এর আসল ভর 1.675। দেখো, খেয়াল করো, এখানে এই আসল ভরটা প্রোটন অপেক্ষা সামান্য বেশি, 1.675 × 10⁻⁻24 গ্রাম, এবং এর আপেক্ষিক ভরকে আমরা 1 ধরব। এর আসল ভর প্রোটন অপেক্ষা সামান্য একটু বেশি। বিজ্ঞানী জেমস চ্যাডউইক 1932 সালে এই নিউট্রন আবিষ্কার করেন, আর এই নিউট্রনকে আমরা লিখব N দিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমরা আজকের ক্লাসে পদার্থ সৃষ্টিকারী বিভিন্ন সাংগঠনিক কণা বা মৌলিক কণা নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও যে বিষয়গুলো রয়েছে, যেমন পারমাণবিক সংখ্যা, তারপরে ভর সংখ্যা, তারপরে বিভিন্ন প্রকার পরমাণুর মডেল, যেমন রাদারফোর্ডের পরমাণু মডেল,
তারপরে বোরের পরমাণু মডেল, ইলেকট্রন বিন্যাস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে নাগাদ সবাই ভালো থাকো। সবাইকে আবারও JM এডুকেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।